হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। ডাব্লিউপিকেপি এক্সামগুলোর জন্য ক্র্যাকের যে প্র্যাকটিস সেটটা, যেটা 2024-এর নিউ এডিশন, এই বইটার সেট 5 পর্যন্ত ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের কমপ্লিট সলিউশন তোমরা আমার প্লেলিস্ট সেকশনে পেয়ে যাচ্ছ। তো যারা আগের ক্লাসগুলো করনি তারা প্লেলিস্ট সেকশন থেকে সেট 5 পর্যন্ত এই যে ক্র্যাক বইটা দেখছো, এটার ম্যাথ অ্যান্ড রিজনিং সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। আজকের ক্লাসে সেট 6-এর ম্যাথসের সলিউশন তোমরা এই ভিডিওতে পেতে চলেছো। তো দেখো, সেট 6-এর যে ম্যাথের কোশ্চেন্সগুলো রয়েছে সেটা তোমাদের আমি আজকের ক্লাসে কমপ্লিট করাবো। তো যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যেতে পারে। দেখো, আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা বলছে যে কোনো স্কুলের ছাত্র সংখ্যা 10%, ছাত্রী সংখ্যার 1/4 সমান, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা কত? তো আমাদের কোশ্চেনটা দিয়েছে যে কোনো স্কুলের ছাত্র সংখ্যা 10%। দেখো, আমরা কোনো পার্সেন্টেজ যখন পাবো সেটাকে আমরা টার্গেট করবো যে ফ্র্যাকশনে কনভার্ট করতে। সাপোজ তোমাকে যদি বলে যে 25% মানে কত, না কোনো কিছুর পার্সেন্টেজ মানে সেটা ডিনোটস করে 25/100, অর্থাৎ নিচে 100। এটা ফ্র্যাকশনের ভ্যালুতে কত হবে? বলবে 1/4। আমরা এই অ্যাপ্রোচটা দেবো এই এক্সামে। কীভাবে? দেখো, এখানে বলেছে কোনো স্কুলের ছাত্র সংখ্যা 10%, ছাত্রকে আমি বললাম বয়েজ, অর্থাৎ বয়েজের 10%, দ্যাট মিনস 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। তাহলে বি ইন্টু 1/10 ইকুয়াল টু, ওরা বলেছিল যে ছাত্রীর সংখ্যার 1/4 সমান, ছাত্রী মানে গার্লস, তাহলে গার্লসের 1/4 সমান, অর্থাৎ গার্লস ইন্টু 1/4 লিখতেই পারি। এটা রেজাল্ট কি দিত? বলবে b/10 ইকুয়াল টু g/4। এটা কাটাকাটি করলে কত হতো? 2 5 10, আর এটা হতো 2 2 4। এবার নিচে যে সংখ্যাটা বসে যায় সেটাই তার নাম্বার হয়েছে। বলবে হ্যাঁ। তাহলে বয়েজের 5 আর গার্লসের 2 জানতে কি চেয়েছে কোশ্চেনে? ওরা জানতে চেয়েছে ছাত্র আর ছাত্রীর অনুপাতটা কত। ছাত্র মানে বয়েজ আর ছাত্রী মানে গার্লস, তাহলে 5:2। এটা হবে তোমার উত্তর। বুঝতে পারলে? এবার এই জায়গাটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, এক্সামিনার যদি জান যে ছাত্রী এবং ছাত্রের অনুপাতটা কত হতো, তখন জাস্ট এটা রিভার্স হতো 2:5। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 8 দেখো, কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে 190/10 প্রপোর্শনাল 102 কত? মানে কোশ্চেনটা দিয়েছে 190 দিয়েছে 10, প্রপোর্শনাল ওরা জানতে চেয়েছে 102 থেকে কত হবে। তো এটা একটা নাম্বার অ্যানালজির কোশ্চেন, যেটা রিজনিংও দেয়, অনেক সময় ম্যাথেও দেয়। তো আমরা এটাকে এক্সামে কিভাবে অ্যাপ্রোচ দিতে পারি? ফার্স্ট অফ অল দেখো, আমি যদি বলি 190 থেকে 10 যেভাবে আসবে, প্রপোর্শনাল মানে হচ্ছে সেম অ্যাজ এখান থেকে যে নাম্বারটা আসবে, যেটা আনসার হবে সেটাও সেম ফর্মেটে আসতে হবে। তাহলে 190 থেকে 10 কীভাবে হয়? বলবে 19 দিয়ে ভাগ করলে 19 10 190। কিন্তু 19 দিয়ে কি এটাকে ভাগ করলে এখানে সেই নাম্বারটা পাবে? বলবে পাবে না, কারণ এটা 19 দিয়ে ডিভিজিবলই তো যাবে না। বুঝতে পারলে? তার জন্য তোমাকে কি করতে হবে? আমরা ডিজিটটাকে সাম করব। কিভাবে? দেখো, 1 আর 9 যোগ করলে কত হয়? 10। 10 আর 0 যোগ করলে 10ই হয়, রাইট? তাহলে এখানে 2 0 আর 1কে যোগ করলে কত হবে? বলবে 3 হবে। তাহলে এখানে আনসার করে দাও 3। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ করতে জানতে চাইছে। তাহলে 112কে তুমি ফ্যাক্টরাইজেশন করো। কিভাবে হতো? দেখো, 112কে আমি যদি বলতাম যে এটা 2 দিয়ে দাও, তাহলে এটা হতো 2 5 আর 2 6, এটা হতো 2 28, এটা হতো 2 14, আর এটা হতো 2 7। পূর্ণবর্গ মানে ডিনোটস কি করে? পূর্ণবর্গ মানে দুটো করে সংখ্যা নিয়ে একটা সংখ্যা বেরোয়। তাহলে এটাকে যদি আমি বাইরে লিখি কীরকম হতো? বলবে 2 × 2 × 2 × 2 × 7। এবার দুটো করে পেয়ারের জন্য একটা নাম্বার পাবে। তাহলে এখানে দেখো দুটো 2, তাহলে এটা একটা পূর্ণবর্গ। এখানে দুটো 2, এটাও একটা পূর্ণবর্গ। কিন্তু এখানে আছে একটা 7, তাহলে এখানে পূর্ণবর্গ হতে গেলে আরেকটা 7-এর দরকার ছিল। যদি এরকম একটা আরেকটা 7 গুণ হতো, তাহলে এটাও একটা পেয়ার হতো। তাহলে এখানে কোন নাম্বারটাকে গুণ করতে হবে? বলবে 7। আনসার হবে 7। বুঝতে পারলে? দেখো, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা দুটো আমাদের ক্যালকুলেশন করতে হবে। কীরকম? আমরা দেখছি এই যে নাম্বারটা, এই নাম্বারটা এটা একটা কারোর কিউব রুট হবে, এবং এখান থেকে কিউব রুট কমপ্লিট হওয়ার পর এটা একটা স্কোয়ার রুটে আনসার বেরোবে, রাইট? তাহলে আমরা কি করে বুঝবো যে এটা কার কিউব রুট? দেখো, আমরা জানি যে 6-এর কিউব করলে হয় 216। তাহলে ইউনিট ডিজিটে এখানে কত রয়েছে? 6। তাহলে এটাকে যদি টার্গেট করি, তা সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে 6-এর কিউব করলে হয় কত? বলবে 216। আর এই 216
লাস্টে কত 6, এখানে ইউনিট ডিজিট কত 6। কিন্তু আমরা এই নাম্বারটার কাছাকাছি যেতে গেলে এটা আমরা কি করে বুঝবো যে এটা কার কিউব রুট? খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য যদি করতে, যে আমরা জানি 11 কিউব কত হয়, বলবে 1 3 3 1। এবার এখানে যে নাম্বারটা রয়েছে ডেফিনেটলি এটা 16 একটা কিউব হতেই হবে, বুঝতে পারলে? এটা যদি 16 কিউব হয় তাহলে এটা কীরকম হতো, 0.16 দেন একটা স্কোয়ার রুট আসতো, কারণ এটা ক্যালকুলেশন হওয়ার পর 0.16 আসতো আর এটা একটা স্কোয়ার রুট হতো। তো 0.16 এটা কার স্কোয়ার রুট? ডেফিনেটলি এটার জন্য একটা বেরোবে যেটা 4 আর 0.0, তাহলে 0.4 এটা হবে তোমার আনসার, বুঝতে পারলে? এই যে কোশ্চেনটা দিয়েছে এখানে বলেছে ভগ্নাংশ তিনটির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটা বলো। তো ওরা অনেক সময় বলে যে এটাকে তুমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্ধক্রম অনুসারে সাজাও, মানে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এইভাবেও জানতে চাই। তো আমরা এটাকে কিভাবে এক্সামে অ্যাপ্রোচ দিতে পারি? অনেকে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে, তো আমি বলবো যে ক্রস মাল্টিপ্লাই থেকে যে সিস্টেমটা দেখাচ্ছি সেটা তুমি একবার দেখতে পারো। আমরা কি করব, এই যে ডিফারেন্সটা প্রথমে একবার চেক করব। যদি ডিফারেন্সটা সেম হয়, মানে কি, ধরো এই যে নাম্বারটা যদি কিছুক্ষণের জন্য যদি তুমি না দেখো, তাহলে এখানে 7/10 আর 5/8 এটা যদি এক্সামে দিত, তাহলে আমি প্রথম কি করতাম, আমি দেখবো ডিফারেন্সটা। দেখো 10 আর 7-এর মধ্যে ডিফারেন্স 3, আবার 8 আর 5-এর মধ্যে ডিফারেন্স 3। যেক্ষেত্রে ডিফারেন্সটা সেম হবে, যার লব বড় সেটা বড়, বা যার হরটা বড় সেটা কিন্তু বড়, আর যেটা ছোট হবে সেটা আবার ছোট, বুঝতে পারলে? বাট এখানে তো আরেকটা নাম্বার আমাকে দিয়েছে 3/8, এটার জন্য কি করতে হবে, আমাকে ক্যালকুলেশনটাই করতে হবে। তো আমরা কি করব, এর ওপরে একটা করে শূন্য বসিয়ে দেবো। তাহলে কিরকম হতো, বলবে এটা হতো 8 আর এটা হতো 30, জাস্ট ভাগ করব। এটা হতো 10 আর এটা হতো 70, আর এটা হতো 8, এটা হতো এদিকে 5, একটা শূন্য 50। এবার আমরা ভাগটা কিরকম করব, দেখো এটা দেখো 8 3 24, আমি এটাকে এখন আর কোনো মানে পয়েন্টে নিয়ে যেতে চাইছি না, জাস্ট এখানেই দাঁড় করিয়ে দিলাম একে। এটা দেখো 10 7 70, আর এটা কত হতো 8 7 56, তাহলে নিশ্চয়ই এটা 8 6 48। এবার আমি কেন পয়েন্ট নিলাম না এখানটায়, বা এটা আর করলাম না, কারণ আমি দেখতে পাচ্ছি যেটা ন্যূনতম 3, এটা 7 আর এটা 6। এবার যদি খুব নিয়ারেস্ট হতো সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন একটু করতাম। তো কোশ্চেনে জানতে চাইছি এক্সামিনার যে ক্ষুদ্রতম ভগ্নাংশটা কি, এদের মধ্যে ছোট কোনটা, তুমি বলো। 3 7 আর 6-এর মধ্যে ছোট কোনটা, বলবে 3। 3 মানে কোনটা ক্যালকুলেশন করেছি, এই যে 8 এটা, তাহলে আনসার হবে কোনটা, বুঝতে পারলে? এই যে কোশ্চেনটা রয়েছে এখানে জানতে চাইছি যে 2x এর ভ্যালুটা কত হবে। তো আমি 2x এর ভ্যালুটা বের করার আগে আমি যদি সবার প্রথম x এর ভ্যালুটা পাই, তাকে যদি ডবল করি তাহলে 2x হয়ে যাবে, বলবে হ্যাঁ। তাহলে এই জায়গাটা লক্ষ্য করো তো, আমরা যদি এটাকে ক্রসে গুণ করতাম তাহলে কি হতো, বলবে √x ইন্টু √x মানে কত, যেটা হচ্ছে অনলি x, ইকুয়াল টু এই কোণাকোণি গুণ করলে কত হতো, 12 আর 5-এ বলবে 60 হতো। তাহলে এক্স এর ভ্যালু যদি 60 হয়, আমি যদি বলি এক্স কে 2x করবো, কি করতে হবে, বলবে একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60-কেও 2 দিয়ে গুণ করে আনসার কত হবে, বলবে 120। এটা রাইট আনসার হবে, বোঝা গেছে? যে একটা সিম্পলিফিকেশন দেওয়া হয়েছে, এটা ক্যালকুলেশন করার পর কত আনসার দেবে। তো আমরা কিভাবে এটাকে এক্সামে করবো, দেখো এই যে জায়গাটা দেখছো 1/1/4 ভাজিত 1/1/2, রাইট? এই যে সিম্পলিফিকেশনটা দেখছো এটা আমরা এক্সামে কিভাবে করতে পারি, দেখো এখানে যে 1/1/4 রয়েছে এটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 4 4 আর 5/4 হতো। এই জায়গাটা দেখো 5/4 হতো, আর এটা কত হতো 2 2 আর 3/2 হতো। 3/2টা যখন আমরা রিভার্স করতাম, মানে ভাগটা যখন গুণ হতো, কি হতো, নিশ্চয়ই 2/3 হতো, 2/3 হতো। তাহলে এটা কত হতো, কাটাকাটি যেত, 2 2 4, দ্যাট মিনস 5/6। তাহলে এই ওপরের সেকশনটা থেকে আমরা কত পেলাম, বলবে 5/6, লিখলাম। এবার নিচেরটা আমরা আলাদাভাবে যদি করি, দেখো 15 আর 10-এর এলসিএম কত হয়, যেটা হচ্ছে 30। এবার ক্যালকুলেশনটা করো, দেখো 15 2 30 আর 2 2, প্লাস চিহ্ন দাও। 1 নিচে কিছু নেই মানে একই আছে, তাহলে 1 30 কতই হবে, 30ই হবে। 30 গুণ 1 করলে 30ই হবে, মাইনাস এটা কত হবে, 10 3 30, 3 9 27। এটা ক্যালকুলেশন করলে কত হতো, দেখো 30 আর 2 যোগ করে দাও,
যেটা হচ্ছে 32, তার থেকে 27 ফেলে দাও, কত হবে? নিশ্চয়ই 5, 27 5 32, তাহলে 5/30। এটা এখানেই কাটাকাটি করে নাও, কত হতো? 1/6। তাহলে নিচে যেটা ভ্যালুটা পেলাম সেটা কত? 1/6। তো এই 6 একটু কেটেই যেত, কারণ এটাকে যদি তুমি ভাগের আকারে লিখতে 5/6 গণিত এটা উল্টে যেত, 6/1, 6 কেটে যেত, ওটাই করলাম, 6 আর 6 কেটে দিলাম, তাহলে ডাইরেক্ট 5/1 মানে আনসার কত? 5। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো যে একটি টিমের 12 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 26 বছর, ওই টিমের ম্যানেজারের বয়স হলো 52 বছর, তাহলে ম্যানেজারের সহিত ওই টিমের গড় বয়সটা কত হবে? তো আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ দেবো এক্সামে? দেখো 12 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 26 বছর, আমরা যখন গড় থেকে আমরা সমষ্টিতে যাব, এটা একটু মনে রাখবে, গড় থেকে আমরা যখন সমষ্টিতে যাব তখন আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে, গড় থেকে যখন সমষ্টি যাব। কিন্তু এর উল্টো যদি হয়, অর্থাৎ সমষ্টি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যখন গড়ে আসবো এভারেজে, তখন কিন্তু আমরা ভাগ করব। সাপোজ কিরকম, যদি তোমাকে বলে যে দুজনের গড় হচ্ছে 20, তাহলে দুজনের সমষ্টি কত? গুণ করো, 2 গুণ 20 কত? 40। যদি বলে 40 এটা হচ্ছে গড় মাত্র দুজনের, তাহলে এক একজনের কত? ভাগ করব গড় মানে কত? তাহলে 20। বুঝতে পারলে এই জায়গাটা? তো আমরা সেম এই অ্যাপ্রোচে অঙ্কটাকে সলভ করব। কিভাবে? দেখো 12 জন খেলোয়াড়ের গড় বয়স যদি 26 বছর বলে, তাহলে আমি বলতে পারতাম যে 12 জন খেলোয়াড়ের গড় বয়স কত বছর? 26 বছর। তাহলে টোটালটা কত হবে? 12কে 26 দিয়ে গুণ লাগাও। দেখো 12কে 26 দিয়ে গুণ করার থেকে আমরা যদি এটাকে ব্রেক করতাম 13 × 2, তাহলে কিরকম হতো? বলবে 12 × 13 করলে আমি জানি কত হয়, বলো? 13 দুগুণে 26 আর 6, হাতে 2, 13 × 13 আর 2 15, 156। এই 156কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 × 6 12 আর 2 × 15 30 আর 1 31, মানে 312। এই যে 312, এটা কি পেলাম? এটা 12 জনের টোটাল এজটা পেলাম, অর্থাৎ 12 জনের টোটাল বয়সের সমষ্টিটা কত? 312 বছর। কোশ্চেনে কি ডাটাটা দিয়েছে যে ম্যানেজারের বয়স 52 বছর, ম্যানেজারের বয়স 52 বছর। তাহলে আমি যদি বলি যে আগে তো 12 জন ছিল, এখন আরেকজন এলো, তিনি কে? তিনি হচ্ছেন ম্যানেজার, এনার এজটা কত দিয়েছে? 52 বছর। তাহলে আগে যেটা ছিল 312, এটা 12 জন খেলোয়াড়ের বয়সটা ছিল, এর সাথে আমি 52 যদি যোগ করি, তাহলে ম্যানেজারের বয়সটা যোগ করে দেবো, 2 আর 2 4 আর 31 আর 5 36, মানে 364। এটা হচ্ছে ম্যানেজারকে নিয়ে টোটাল সমষ্টিটা। অর্থাৎ এখন এখানে 12 জন আছেন প্লাস ম্যানেজার আছেন, যাদের টোটাল বয়সের সমষ্টিটা হচ্ছে কত? যেটা হচ্ছে আমাদের 364 বছর। কোশ্চেনে জানতে চেয়েছে তাহলে ম্যানেজারের সহিত ওই টিমের গড় বয়স কত হবে। তো আমি আসতে চাইছি কিসে? সমষ্টি থেকে গড়ে। কি করতে হবে? বলবে ভাগ করতে হবে, রাইট? তাহলে এখানে 12 আর ম্যানেজার, অর্থাৎ টোটাল এখন কতজন? যেটা হচ্ছে 13 জন। তাহলে 364 এটা যদি 13 জনের টোটাল হয়, এভারেজ কত? 13 দিয়ে ভাগ করো। দেখো 13 দুগুণে কত? 26, 0 1 4 8 13 104, তাহলে উত্তর কত হবে? 28 বছর। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটা দেখো, a প্লাস 1/a ইকুয়াল টু 2, দেন a টু দি পাওয়ার 13 প্লাস 1/a টু দি পাওয়ার 14 এর ভ্যালুটা কত হবে? এটা দেখা মাত্র তোমার উত্তর করা উচিত 2। যদি বলো কি করে, দেখো আমরা এই জায়গাটাকে যদি a এর একটা ভ্যালু আমরা অ্যাজাম করতে পারি, তাহলে অঙ্কটা খুব ইজি হবে। কিভাবে? এখানে দুটো ডাটাকে যোগ করে 2 আনতে হবে। তো এখানে ন্যূনতম এর ভ্যালু এমন একটা বসাও যাতে করে এটা স্যাটিসফাই হয় যে এটার ভ্যালুটা 2। কিভাবে? এর ভ্যালুটা যদি তুমি ধরে নাও যে লেট a ইকুয়াল টু 1, তাহলে জিনিসটা কেমন হতো? আমি এর জায়গায় 1 বসালাম আর 1/a এর জায়গাতেও 1 বসালাম, এটা মানে কত? 1। তাহলে 1 আর 1 অ্যাড হয়ে কত হবে? 2। তাহলে বোথ আর ইকুয়াল, বলো হ্যাঁ। তাহলে আমরা এবার থেকে যখন এই অঙ্কগুলো দেখবো, এটা এর জায়গায় এক্সামে তোমাকে p দিতে পারে, এখানে এর জায়গায় তোমাকে x দিতে পারে, এখানে পাওয়ারটা 1200 1300 দিতে পারে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট এইরকম প্যাটার্নটা পাওয়া মাত্র ইজি আনসার করবে 2। কারণ তুমি এর পাওয়ারটা যদি জানতে পেরে যাও, এর ভ্যালুটা যদি জানতে পেরে যাও যে এর ভ্যালুটা 1, আর 1-এর পাওয়ারে তুমি যতই দাও না কেন সেটা কিন্তু হয় কত? একই হয়। তাহলে উত্তর হবে 1 + 1 = 2। এবার মনে রাখবে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, সাপোজ a টু দি পাওয়ার 0, এটা মানে কত? 1। তাহলে 2 টু দি পাওয়ার 0, এটাও কত হবে? 1। তো পরীক্ষায় যদি ওয়ান লাইনার কোনো একটা ম্যাথসের কোশ্চেন দেয় যে কোনো কিছুর পাওয়ার যদি 0 দিয়ে জানতে চায়, তো আনসার কিন্তু করতে হবে তোমাকে 1।
তো যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে করে ক্র্যাকের সলিউশন ছাড়াও অন্যান্য ম্যাথ রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাসগুলো তোমার কাছে খুব সহজে পৌঁছতে পারে। আর দুপুরবেলায় যেটা লাইভ ক্লাসের নোটিফিকেশন হয়, সেই সমস্ত ক্লাসগুলোরও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবে। আর ক্র্যাকের যে সলিউশন এছাড়াও অন্যান্য প্র্যাকটিস সেক্টর সলিউশন খুব শিগগিরই পেতে চলেছো। আর তোমরা প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। দেখো নেক্সট অঙ্কটা কী রয়েছে। নেক্সট কোশ্চেন সাথে হচ্ছে যে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? অনেকে এটাকে এক্স ধরে করে, বাট এক্সাম অ্যাপ্রোচ কি দেওয়া উচিত দেখো। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, আমরা এটাকে ক্রস প্রোডাক্ট মেথডে অ্যাপ্লাই করব। ক্রস প্রোডাক্ট মেথড সেটা কিভাবে দেখো। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, আমি পিতা অর্থাৎ ফাদারকে লিখলাম এফ দিয়ে, আর ছেলে অর্থাৎ একে ডিনোটস করলাম আমি সন অর্থাৎ এস দিয়ে। বোঝা গেছে? প্রথম লাইনে ডাটাটা বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, তাহলে 7 গুণ যদি হয় আমরা কোনো এক্স ধরবো না, জাস্ট নাম্বার ধরে অঙ্কটাকে পুট করবো। কীরকম দেখো, বাবা যদি 7 হয় ছেলে তবে 1 হবে, তবে 1 গুণ 7 করলে 7 হয়, বলো হ্যাঁ। আবার এখানে বলেছে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, তাহলে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, অর্থাৎ বাবা যদি 4 হয় ছেলে তাহলে 1 হবে, তবে 1 গুণ 4 4 হবে। এবার অনেকে এই জায়গাটা ভাবতে পারে কে 7 হবে, কে 1 হবে, কে 4 হবে, কে 1 হবে। দেখো বাবা বড়, তাই বড় ডাটাটা বাবার হবে, ছেলে ছোট, ছোট ডাটাতে ছেলের হবে। বোঝা গেছে? এবার ওরা বলেছিল যে এটা নাকি 5 বছর পর এই রেশিওটা হবে, তাহলে এটা তো প্রেজেন্ট, আর এটা কোন ডাটাটা বললো, এটা বলেছে 5 বছর পর, তাহলে আফটার 5 ইয়ার্স এই ডাটাটা আমরা এটাকে রেশিওতে নিলাম, এটাকে রেশিওতে নিলাম। এবার এই জায়গাতে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 5 বছর পর বাবারও 5 বছর বেড়ে যাবে, আর 5 বছর পর ছেলেরও 5 বছর বয়সটা বেড়ে যাবে। তাহলে তার জন্য আমরা নিচে কত করে লিখবো? 5 করে লিখবো। কত করে লিখবো? 5 করে লিখবো। এবার এর অ্যাপ্রোচটা কীরকম হবে দেখো, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথড। ক্রস প্রোডাক্ট মেথড কীভাবে? আমরা প্রথমে এই কোণাকোণি গুণ করব। এই কোণাকোণি গুণ করলে কীরকম হতো? বলবে 7 1 7 লেখো, আর 4 1 4। এবার এই যে বড় আর ছোট এদের মধ্যে একটা ডিফারেন্স নিতে হবে। কীরকম ডিফারেন্সটা? যেটা বড় ডাটা তার থেকে তোমাকে ছোট ডাটাটা মাইনাস করতে হবে। তাহলে 7 1 7 আর 4 1 4, তাহলে 7 - 4 করলে কত হয়? বলবে 3। এটা লিখলে রাইট। এখানে দেখো এই যে কোণাকোণি, এবার আমরা এটার আবার সেম করব। এখন আর এটাকে দেখো না, এটাকে দেখো না, এখন আমরা এই কোণাকোণি এবার আবার সেম অ্যাপ্রোচটা করব। তাহলে এটা কত হতো? 4 5 20 আর 5 1 5। তাহলে 4 5 20 আর 5 1 5, বড়র থেকে ছোটটাকে আমি বিয়োগ করলাম, কত হবে? 15। বুঝতে পারলে? কত হলো? 15। এটা ইকুয়াল টু এটা হবে, অর্থাৎ 3 ইকুয়াল টু 15 হবে। এই জায়গাটা আরেকবার বলি, আমরা প্রথমে ক্রস প্রোডাক্ট করলাম, 7 1 7 4 1 4, বড়র থেকে ছোটটাকে বিয়োগ করলাম যেটা হচ্ছে 3। সেম আমরা আবার এটাকে গ্যাপ দিলাম, এবার 4 5 20 আর 5 1 5, 20 থেকে 5 বিয়োগ করলাম যেটা হচ্ছে 15। এই 3 ইকুয়াল টু হয়ে গেল তোমার 15। বোঝা গেছে? তুমি এক্স ধরেও যখন ক্যালকুলেশন করবে দেখবে এই জায়গাটাতেই তুমি পৌঁছচ্ছ। বুঝতে পারলে? তো মনে রাখবে যে ক্ষেত্রে বেসটা সেম থাকবে, এটা তো বেস, বেসটা দেখো দুজনেরই সেম, এরও 5 এরও 5। যখন বেসটা সেম থাকবে সেক্ষেত্রে আরও এটাকে শর্ট করা যায়। কীভাবে? এদের দুজনের মধ্যে আগে বিয়োগ করে দাও, তাহলে 4 আর 1 বিয়োগ কত? বলবে 3। যে কোনো একটা 5কে গুণ করো, তাহলে 4 আর 1 বিয়োগ করো যেটা হচ্ছে 3। যে কোনো একটা 5কে গুণ করো, 3 5 15, ডাইরেক্ট পেতে এটা 15। এটা কখন? যখন দুটো বেস কিন্তু সেম। বোঝা গেছে? তাহলে 3 সমান 15 হলে 1 সমান কত হবে? 5 হবে। অনেক হয়তো ভাবো যে 1 সমান 5 এটা কি করে আনো? দেখো 3 যদি 15 হয় 1 সমান কত? তুমি 3কে 1 বানাতে চাইছো, 3কে 1 বানাতে চাইছো, তাহলে কি করবে? বলবে নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করতে হবে, তবে 3 1 3। তাহলে সমানের বাঁ দিকে যা এফেক্ট হবে ডান দিকেও তাই এফেক্ট হবে। তাহলে 15কেও কি করবে? 3 দিয়ে ভাগ করবে, 3 5 15। ওই জন্য মনে রেখে দাও, 1 ইউনিটের ভ্যালু বের করা মানে সেটা ডিনোটস করে ডাইরেক্ট ভাগ করে দিতে হবে। কি করতে হবে? ডাইরেক্ট ভাগ করে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছো 5। কোশ্চেনে জানতে কি চেয়েছে যে পিতার বর্তমান বয়সটা কত। দেখো পিতার বর্তমান বয়স কোনটা? প্রেজেন্ট এখানে, পিতা এখানে, তাহলে পিতার বর্তমান বয়স কত? 7, যেটা রেশিওতে। তাহলে 1 যদি 5 হয় 7 কত হবে? দেখো 1কে 7 বানাতে গেলে তোমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5কেও 7 দিয়ে গুণ করে বলবে 5 7 35 বছর। এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। বোঝা গেছে? দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কমলা লেবুর দাম
20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি কমলা লেবু বেশি কিনতে পারতেন। প্রতিটা কমলা লেবুর প্রকৃত দাম কত? আমরা এটাকে এক্সাম অ্যাপ্রোচ কি দিতে পারি? দেখো, কমলা লেবুর দাম যখনই 20% কমে গেল, এই যে 20% কি বললাম, যে আমরা কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করব। যেটাকে আমি বলছি 20%, এটা মানে কি 20/100, 20/100। এটা কাটাকাটি করে কত হয় বলবে 1/5 হয়। তাহলে মনে রেখে দেবে 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, রাইট? এবার এই যে 1/5, এটাতে এফেক্ট কি হয়েছে? ওরা বলেছিল যে কমলা লেবুর দাম 20% কমে গেল। তাহলে 20% কমলো মানে এটা যদি আগে, এটা তো মেন, নিচেরটা মেন হয়, তাহলে 5 যদি থাকতো, এখন 1 কমে গেছে, তাহলে 5 - 1 কত হবে? 4। বুঝতে পারলে? দামটা 5 ছিল, 1 কমে গেছে, তাহলে এখন কত হয়েছে? 4 হয়েছে। এটা কি প্রাইস, মানে দাম। এটা দামের রেশিও পেলে 5:4। বুঝতে পারলে? এবার তুমি আমাকে বলো, দামের সাথে ব্যবহারটা কি হয়, অর্থাৎ প্রাইসের সাথে কনজামশনটা কি হয়? বলবে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এটা মানে কি? যেটা হচ্ছে ব্যস্তানুপাত। অর্থাৎ কোনো একটা জিনিসের দাম বাড়লে ব্যবহারটা কমে, আবার দাম কমলে ব্যবহারটা বাড়ে। যেরকম চৈত্র সেলে কি হয়, জিনিসের দামগুলো কমে, যে কারণে আমাদের ব্যবহারটা অর্থাৎ কেনাকাটিটা আরও প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেম জিনিসটা, তাহলে ব্যবহার কি হবে, অর্থাৎ প্রাইস আর কনজামশনটা কি হয়? ব্যস্তানুপাত হয়। তাহলে এটা জাস্ট উল্টে যাবে, 4:5 হবে। ক্লিয়ার হয়েছে? এতটুকু। কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলছে এখন নাকি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারেন। আমি এই জায়গাটাকে টার্গেট করব যে 4 আর এখানে আছে 5, এখানে কত ইউনিট বেশি পাচ্ছে? বলবে 4 থেকে 5, দ্যাট মিনস 1 ইউনিট বেশি পাচ্ছে। অ্যাজ পার কোশ্চেন এটাকে নাকি বলেছে 20টা বেশি, তাহলে 1 ইকুয়াল টু আমার হয়ে গেল কত? 20। ক্লিয়ার হয়েছে? বলেছে প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত? তুমি বলো তো, প্রকৃত দাম কোনটা? এটা আগে তো বেড়ে হয়েছে, এটা তারপর বেড়ে, তাহলে প্রকৃত দাম কত? 4। 1 যদি 20 হয়, 4 কত হবে? 4 20 80, রাইট? বলেছে 120 টাকায় তাহলে প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত? দেখো, 120 এটা যদি 80 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেকটা কমলা লেবুর তুমি নেট দামটা পাবে। তাহলে 120/80 করো, কত দিয়ে কাটবে? 40 দিয়ে কাটো, 40 দুগুণে 80, 40 3 120, 3/2 মানে কত? 1.5, মানে 1.5। তাহলে এটা আনসার হবে 1.50, যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার এতে রয়েছে, রাইট? কোশ্চেনটা দেখো, এক বিশেষ প্রকার সারে দু প্রকার রাসায়নিক পদার্থ আর এবং টি এর অনুপাত 2:5। চলো লিখি। R:T বলেছে, এটা আর আর এটা হচ্ছে টি। এই আর আর টি এর যেটা অনুপাত দিয়েছে সেটা কত দিয়েছে? বলছে 2:5। তাহলে লিখলাম 2:5। জানতে চেয়েছে যে এই প্রকার 21 কেজি সারে যদি আরো 3 কেজি আর যোগ করা হয়, তাহলে নতুন সারে আর ও টি এর অনুপাত কত হবে? দেখো, ওরা বলছে যে 21 কেজি সারে, তো 21 কেজি সারের মধ্যে আর আর টিটা রয়েছে, তাহলে আমি যদি বলি যে এরা দুজনে আর আর টি এ অ্যাড হলে কত হবে? বলবে 2 আর 5 7 ইউনিট হবে। কোশ্চেনে বলা হচ্ছে যে এটা নাকি 21 কেজি সার, তাহলে আমার যেটা রেশিওতে 7, অ্যাজ পার কোশ্চেন এটাকে বলা হচ্ছে 21, বোথ আর ইকুয়াল। তাহলে 7 ইউনিট যদি 21কে ডিনোট করে, 1 ইউনিট কতকে ডিনোট করবে? একটু আগেই বললাম 1 ইউনিট মানে ডাইরেক্ট ভাগ করে দাও, তাহলে কত হবে? 7 3 21। আচ্ছা, 1 এর ভ্যালু যদি 3 হয়, তুমি বলো তো তাহলে আর এর ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালু তো 2, তাহলে 1 যদি 3 হয়, 2 কত হবে? বলবে 2 গুণ 3, অর্থাৎ এটা 6 হবে, আর এটা 5 গুণ 3 15 হবে। দেখো, 15 আর 6 যোগ করলে 21। বুঝতে পারলে? তো কোশ্চেনে এক্সামিনার জানতে চেয়েছেন যে যদি এখন আরো 3 কেজি আর যোগ করা হয়, আগে আছে 6 কেজি ছিল, এখন বলছে আরো 3 কেজি অ্যাড করে দাও, তাহলে রেশিওটা কত হবে আর আর টি এর? তো 6 আর 3 9, একে তো কিছু বলেনি, তাহলে এ যেমন আছে 15, একে সেম রেখে দাও, জাস্ট কাটাকাটি করো। এটা 3 3 9, আর এটা হচ্ছে 3 5 15, তাহলে আনসারটা কত হবে? আনসারটা হবে 3:5। এটা হবে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? দেখো কি রয়েছে, বলা হচ্ছে tan x ইকুয়াল টু sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি। আমি অঙ্কটা আবার লিখছি। দেখো, tan x, এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব ইজিভাবে করা যায়। tan x ইকুয়াল টু, ওরা বলেছে যে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, এটার সাথে ইন্টু আছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, আর তারপর দিয়েছে প্লাস sin 30 ডিগ্রি, প্লাস sin 30 ডিগ্রি।
তো তুমি যদি এটার ভ্যালুটা জানো তবে এই ম্যাথটা সলভ করতে পারবে, আদারওয়াইজ এই ম্যাথটা কিন্তু সলভ করতে পারবে না। তাহলে আমরা এই ভ্যালুটাকে সেম রেখে দিই, কীরকম, ট্যান এক্স যেমন আছে সেম ম্যাচ রেখে দিলাম। আচ্ছা, সাইন 45 ডিগ্রির ভ্যালুটা কত? বলবে 0 ডিগ্রির মানটা হয় 0, 30 ডিগ্রি হয় 1/2, অ্যান্ড 45 ডিগ্রির ভ্যালুটা হয় কত? 1/√2। তাহলে আমি এখানে লিখলাম 1/√2, রাইট, ইন্টু, তাহলে ইন্টু দিলাম cos 45 ডিগ্রি। দেখো সাইন 45 প্লাস cos 45 দুটোকে যোগ করলে হয় 1, তাহলে এটা 1/√2 হলে এটাও কত হবে? 1/√2 প্লাস সাইন 30 ডিগ্রি, 0-র মান 0, 30-এর মানটা হচ্ছে হাফ, অর্থাৎ 1/2 লিখলাম। দেখো দুটো √2কে গুণ করলে তুমি পাবে একটা 2, তাহলে এটা কত হবে? বলবে 1/2 প্লাস এটা কত আছে? 1/2। এবার এটাকে আর ক্যালকুলেশন করতে যেও না। যদি বলো কেন? কারণ 1/2 আর 1/2 এটা মানে কি? হাফ প্লাস হাফ, তো হাফ প্লাস হাফ অ্যাড হয়ে কত হয়? 1 হয়। তাহলে এখান থেকে তোমার রেজাল্ট কত দিত? বলবে 1 দিত। কিন্তু ভেবে দেখো আমার এখানে ছিল ট্যান এক্স, তো ট্যান এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, তো তোমাকে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে এক্স এর ভ্যালুটা কত, তো তুমি এখানে এবার ভ্যালু বসিয়ে দাও। কিরকম? ট্যান ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 1, তো আমরা দেখবো ট্যানের কত ডিগ্রির মানটা হচ্ছে 1। তুমি যদি জানো যে ট্যান 45 ডিগ্রির ভ্যালুটাই হয় 1, 60 ডিগ্রির মান যেমন হয় √3, তাহলে এক্স এর জায়গায় কত বসালে? 45 ডিগ্রি। তাহলে ইজি আনসার করো, 45 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি। আর যেসব বন্ধু আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে করে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজে তোমার ফোনে পৌঁছাতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। যদি কমলের গতিবেগ 18 কিমি পার ঘন্টা হয়, তাহলে বিমলের গতিবেগটা কিমি পার আওয়ারে কত? দেখো এই যে অঙ্কটা দেখছো, এখানে কমলের বিমলের কথা বলা হয়েছে। তো এখানে একটা টুইস্ট করেছে এক্সামিনার। কোন জায়গাটা? বলছে 100 মিটার একটা রেস হচ্ছে। সাপোজ তুমি ধরো যে রেসটা হচ্ছে সেটা এখান থেকে স্টার্ট আর এখান থেকে ধরো শেষ। এবার এই যে ডিস্টেন্সটা সেটা বলেছে কত? 100 মিটার। তাহলে এই রেঞ্জটা কত? 100 মিটার, রাইট। এখানে বলেছে যে কমল নাকি বিমলকে 5 সেকেন্ডে হারাচ্ছে। তো আমরা সেকেন্ডে কখন যেতে পারবো? এখানে যে কিমি পার আওয়ারটা রয়েছে এটা মিটার হবে না, কিমি পার আওয়ার যেটা রয়েছে সেটাকে তো আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। বলবে হ্যাঁ। তাহলে 18 কিমি পার আওয়ার এটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হতো? বলবে আমরা জানি যে কোনো কিছু কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 ইন্টু 5/18 করলাম, 18 কাটাকাটি হলো, কত পেলে? 5। এই 5 মিটার পার সেকেন্ড এটা কার বলো তো? 5 মিটার পার সেকেন্ড এটা কার বলো তো? এটা হচ্ছে কমলের গতিবেগ। তাহলে আমি এখানে লিখলাম কমল, আরেকজন আছে কে? বলবে বিমল। তাহলে কমলের যেটা স্পিড আমি কত পেলাম? বলবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ও 1 সেকেন্ডে 5 মিটার পথ যেতে পারবে। তাহলে রানটা কত মিটারে? 100 মিটারে। তুমি বলো তাহলে 100 মিটার যেতে ওর কত টাইম লেগেছিল? বলবে 20, কারণ 5 সেকেন্ডে ও এটা কাভার আপ করেছে মানে ও স্পিডটা নিশ্চয়ই 20। বুঝতে পারলে? 100/5 বলেছে নাকি বিমলকে 5 সেকেন্ডে হারিয়েছে। এবার তুমি একটা কথা বলো তো, এটা যদি 20 হয় আর বিমলকে 5 সেকেন্ডে হারাচ্ছে মানে কি? বিমল অতিরিক্ত আরো 5 সেকেন্ড পরেই ঢুকছে। বুঝতে পারলে? এটাই ছিল টুইস্ট। তাহলে বিমলের কত? 25, রেসটা কত? 100 মিটারের। তাহলে এই 100 মিটার যেতে বিমলের টাইম কত লাগবে? 25 দিয়ে ভাগ করো, যেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে বিমল 4 মিটার যাচ্ছে। তো তোমাকে এক্সামিনে জানতে চেয়েছে কিমি পার আওয়ারে কত। তো আমরা মিটার পার সেকেন্ড থেকে আবার যখন কিমি পার আওয়ারে আসবো তখন আমরা জাস্ট 18/5 দিয়ে গুণ করবো। তাহলে 4 ইন্টু 18/5, 4 18 কত হয়? 72/5। এটাকে ভাগ করো, কত হবে? দেখো 5 14 হচ্ছে 70, 2 একটা 0 পয়েন্ট দিয়ে, যেটা হচ্ছে 5 4 20। তাহলে আনসার হবে 14.4 কিমি পার আওয়ার। তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে স্যার এই যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন আমরা যাই তখন 5/18 দিয়ে গুণ করি, আবার মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যখন আসি তখন আমরা 18/5 দিয়ে গুণ করি। এটা কেন? এটা কি মুখস্থ করতে হবে? না। দেখো 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, 1 কিমি মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1000 মিটার তুমি যদি 3600 সেকেন্ডে যাচ্ছ তাহলে 1 মিটার কততে যাচ্ছ? বলবে 3600/1000,
কাটাকাটি করো, 2 18 আর 2 5, এই যে 18/5, বুঝতে পারলে? এবার যখনই তুমি এটাকে আবার রিভার্সে করবে তখন সেটা 5/18। সেই জন্য আমরা মনে রেখেছি যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে তখন বড়টা উপরে 18/5 দিয়ে মাল্টিপল করতে হয়। বোঝা গেছে? হয়েছে যে x ইকুয়াল টু 3 - 2√2, দেন দ্য ভ্যালু অফ x প্লাস 1/x ইকুয়াল টু কত? দেখো x এর যেটা মান থাকবে না, জাস্ট কি করবো আমরা, দেখো এই যে x এর ভ্যালুটা 3 - 2√2, এটা যেটা রয়েছে, তো মনে রাখবে 1/x মানে কি হয়, যেটা হচ্ছে এটার সাইনটা খালি চেঞ্জ হয়ে যাবে, এটার সাইনটা চেঞ্জ হবে। যখন অ্যালজেব্রার ক্লাসগুলো করাবো তখন দেখবে যে এটার কত অ্যাপ্লিকেশন কত ইজিভাবে করা যায়। তো তোমরা মনে রেখে দেবে যে 1/x হলে কি হবে, জাস্ট এটার উল্টো, তো এই জায়গায় সাইনটা জাস্ট চেঞ্জ করে দেবে। তাহলে কত হবে, 3 + 2√2। এটা দেখো তাহলে x এর ভ্যালুটা লিখেছি, প্লাস দিয়ে দাও, দিলাম 1/x এর যে ভ্যালুটা সেটা আমরা ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে তুমিই বলো এটা কত আনসার হবে, বলবে 2√2, এটা কেটে যেত প্লাস মাইনাসে, আর 3 + 3 = নেট আনসার কত আসতো, 6। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে বলছে 4 ও 64 গুণোত্তরীয় মধ্যমাটি কত, মানে মিন প্রপোর্শনটা জানতে চেয়েছে ঘুরিয়ে, তাই না? তো 4 আর 64 মিন প্রপোর্শন কত, মিন প্রপোর্শনটা কত? তো দেখো আমরা রেশিও প্রপোর্শনে যখন ক্লাসগুলো করব তখন এখানে মিন প্রপোর্শনের অ্যাপ্রোচ দেবো, বাট এই অঙ্কটার এক্সামে কি অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা দেখো। মেনলি আমরা জানি যে A/B প্রপোর্শনাল টু B/C, এটা হচ্ছে মিন প্রপোর্শন। দেখো এরও মধ্যে B, এরও মধ্যে B, তো কোনো কিছু রেশিও মানে কি সেটা বাই হয়ে যায়, তাহলে এটা কি হতো 1A/B, এটা মানে ইকুয়াল টু B/C। আলটিমেট কত হতো, কড়াকড়ি যদি গুণ করো ক্রসে তাহলে হতো B² = A × C। এখান থেকে B এর ভ্যালুটা করলে কি হবে, একটা রুট যাবে, A × C। এটা হচ্ছে মিন প্রপোর্শনে তোমার সেই ফরম্যাটটা, অর্থাৎ B = √A × C। বুঝতে পারলে? তাহলে মিন প্রপোর্শন মানে কি, এই যে মিন প্রপোর্শন মানেই হচ্ছে এই বিটা। তাহলে B সমান কি করতে হবে, A আর C, A কোনটা এটা, C কোনটা এটা, তাহলে A আর C এর মধ্যে গুণ করতে হতো, কত হতো, তাহলে বলবে 4 × 64, এটা তো রুটের মধ্যে থাকতো, এই যে A × C, আর B = B মানে কোনটা, মিন প্রপোর্শন। 4 × 64 গুলো কত হয়, দেখো আমরা জানি 4² 16, তার কিউব করলে 64 যেটা রয়েছে, ইন্টু 4 মানে 4⁴। তো আমি এটাকে যদি ব্রেক করতাম, 4² মানে 16, আরেকটা 4² মানে 16, তাহলে 16 × 16 করলে কত হয় বলো, 256, 16²। এই যে 256 এটা রুটের মধ্যে যেত, তাহলে কত হতো 16, তাহলে আনসার কত হবে 16। তো এক্সামে এটা উইদাউট পেন সলভ করা যায়, ইয়েস। অনেক অঙ্ক ইউনিট ডিজিট ধরে উইদাউট পেনও কিন্তু সলিউশন করা যায়। তার অ্যাপ্রোচ পাবে ম্যাথের যেটা পেড ব্যাচ আসছে, খুব শীঘ্রই তোমরা সেই ব্যাচটা পারচেস করতে পারবে। সমস্ত কিছু আপডেট এখানেই দিয়ে দেবো, আর তার জন্য ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছুর আপডেট পাবে, আর ম্যাথের যেটা পেড ব্যাচটা আসতে চলেছে সেটা অ্যারিথমেটিক সেকশনের উপর একটা বেস করে ওভারঅল আপকামিং WP, KP অ্যান্ড রেল এক্সামে অনেক অনেক তোমাদের হেল্প হবে। 800+ কোশ্চেনের একটা কন্টেন্ট রেডি করা হচ্ছে, সমস্ত ক্লাস তোমরা বোর্ডে পাবে, ক্লাস রেকর্ডেড অ্যান্ড PDF কিন্তু সমস্ত রকম সুবিধা থাকবে। তো খুব শীঘ্রই তোমরা ব্যাচটা পারচেস করতে পারবে। যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, সমস্ত কিছু আপডেট এখান থেকে পাবে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, ডেফিনেটলি তোমরা সেখানে জয়েন করে যাও, যা কিছু ক্লাসের নোটিফিকেশন আপডেট সমস্ত কিছু টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তো দেখো এই যে 16, এটা তুমি এক্সামে উইদিন 2 সেকেন্ডের মধ্যে অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারতে। কিভাবে আমরা দেখবো, এটা কার স্কোয়ার, বলবে এটা তো 2² লেখো। 64 এটা কার স্কোয়ার, বলবে এটা 8² ডাইরেক্ট এদেরকে গুণ করো, কত হবে 16। বুঝতে পারলে? তাহলে জাস্ট ভিজুয়ালাইজ করে আনসার করবে যে 4 মানে 2, 64 মানে 8, 8 × 2 16 কোথায়। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল 36, তাদের গসাগু আর লসাগু দিয়েছে 3 এবং 105, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু, LCM ইন্টু HCF ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ 2 নাম্বার, অর্থাৎ একটা নাম্বার x হলে আরেকটা হচ্ছে y। LCM মানে হচ্ছে ন্যূনতম একটা নাম্বার যেটা দিয়ে সবগুলোকে ডিভিজিবল করা যায়, আর HCF হচ্ছে হাইয়েস্ট কমন নাম্বার, যেটার মধ্যে হাইয়েস্ট যে নাম্বারটা হবে, অর্থাৎ সব থেকে বৃহত্তম নাম্বারটা যেটা দিয়ে সেগুলো ডিভিজিবল যায়। ওকে, তো
তো কোশ্চেনে বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 36। আমি জানি না সংখ্যাগুলো কত, একটা সংখ্যা ধরলাম এক্স আর একটা ওয়াই, তাহলে কি হতো, বলবে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু হতো 36, রাইট। লসাগু আর গসাগু বলেছে 3 আর একটা দিয়েছে 105। এবার তুমি বলো অনন্যকের যোগফল জানতে চেয়েছে, মানে এটা এক্স থাকলে অনন্যক মানে উল্টে যাবে 1/x, আর এটা ওয়াই হলে 1/y, এটাই তো অনন্য, তাই না? তাহলে এটা কি হতো, নিচে এক্স ওয়াই এলসিএম হতো, এক্স এক্স এ কেটে গিয়ে ওয়াই, আর এটা ওয়াই ওয়াই কেটে যে এক্স। এটাকে যদি সাজিয়ে লিখতে কিরকম দেখতে লাগতো, বলবে এটা হয়ে যেত এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই। এক্স ইন্টু ওয়াই মানে কি দেখলাম, এলসিএম ইন্টু এইচসিএফ, তাই না? আর এক্স প্লাস ওয়াই মানে কি, দুটো নাম্বারের যোগফল। দেখো দুটো নাম্বারের যোগফল, দুটো নাম্বারের যেটা যোগফল কত রয়েছে 36। তাহলে আমি এখানে জাস্ট ভ্যালুটা পুট করবো, কত 36। আর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ, অর্থাৎ প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, তাই না? তাহলে এখানে লসাগু আর গসাগুটা কত দেওয়া রয়েছে, 3 আর একটা 105। তাহলে এখানে লেখো 3 ইন্টু 105, কাটাকাটি করো, 3 12 36, 5 আর 1 6, তাহলে এটা আরও যাবে 3 4 12, আর 3 3 কে 9, 3 5 12, তাহলে 4/35 এটা হবে তোমার আনসার। তো এক্সামে আমরা এত কিছু এটার জন্য করব না, এটা তো হলো বেসিক অ্যাপ্রোচ। বাট এক্সামে তোমাকে উইদিন 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কিভাবে সলভ করতে হবে, আমরা কি করব, এত কিছু কমপ্লিট করার পর দেখলাম আমরা এই ফরম্যাটটাতে পৌঁছালাম। এটা বুঝতে পারলে যে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু ওয়াই, এই যে জায়গাটা তুমি যদি এটাকে টার্গেট করো তাহলে ইজি আনসার পরীক্ষার হলে 5 সেকেন্ডে পেয়ে যাচ্ছ। কিভাবে, এখানে ওপরে যাচ্ছে দুটো নাম্বারের যোগফল, তো দুটো নাম্বারের যোগফল আমাদের কত দিয়েছিল, দেখো কোশ্চেনেই দেওয়া রয়েছে যে দুটো নাম্বারের যোগফল নাকি 36। তাহলে প্রথমে 36 লিখে দিতে, এক্স ইন্টু ওয়াই, একটা নাম্বার এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে একটা নাম্বার 3 আর একটা 105, অর্থাৎ লসাগু ইন্টু গসাগু। তো তুমি ডাইরেক্ট এই জায়গাটা ক্যালকুলেশন করলে তুমি তো ডাইরেক্ট তোমার আনসার পেতে 4/35, বুঝতে পারলে? তো পরীক্ষার জন্য ওটা হচ্ছে অ্যাপ্রোচ। কোশ্চেন নাম্বার 52 কি বলছে, বলছে অবসর গ্রহণের পর একজন শিক্ষক একটি ব্যাংকে 20,000 টাকা সরল সুদে এবং একটা সমবায় সংস্থায় পূর্বের তুলনায় 2% অধিক সরল সুদে 16,000 টাকা বিনিয়োগ করলেন। 3 বছরে মোট সুদ 9,600 টাকা পেলে ব্যাংকে সুদের হার কত? খুব ইজি, কিন্তু এই অঙ্কটাকে তোমাকে একটা অ্যাপ্রোচ বলবো, যে অ্যাপ্রোচটা তোমার এক্সামে অনেক অনেক টাইম সেভ করবে। কিভাবে, দেখো মূলত সরল সুদের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলোতে আমরা জানি যে রেট অফ পার্সেন্টেজ যেটা দেওয়া থাকে সেটা পার ইয়ারের জন্য সেম, যেটা কম্পাউন্ডে আমরা চেঞ্জেসটা দেখতে পাই আফটার 1 ইয়ার, তাই না? তো সিম্পল ইন্টারেস্টের ম্যাথগুলো আমরা যখন করব, বেসিক ক্লাস যখন করাবো, বা যে সমস্ত সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো প্রিভিয়াস এসেছে তার উপর একটা বেস করে আমি ক্লাস করাবো, সমস্ত কিছু আপডেট পাবে রেলওয়ে চ্যালেঞ্জারে। তো এই অঙ্কটার অ্যাপ্রোচ এক্সামে তোমার কী হওয়া উচিত, আমি যদি ধরতাম যে এখানে আমরা অপশনটাকে টেস্ট করব, কারণ এক্সামিনার যে 4টে অপশন দিয়েছে আমাদের সুবিধার্থে, তো আমাদেরকে সেই অপশনের অ্যাপ্লিকেশনটা জানতে হবে অপশন টেস্টের। এখানে অপশন এতে রয়েছে 10%, অপশন বিতে রয়েছে 8%, অপশন সিতে রয়েছে 6%, অপশন ডিতে রয়েছে 5%। আমি যদি তোমাকে বলি যে এখানে কোন অপশনটা ধরে তুমি অঙ্কটা শুরু করবে, এটারও একটা অ্যাপ্রোচ আছে। কীরকম, সব থেকে বড় যেটা সেটাকে তুমি ফার্স্টে ধরো না, তাহলে এখানে 10% এটা আমি দেখলাম সব থেকে বড়, তারপর ছিল এখানে 8%, দেন যেটা ছিল সেটা হচ্ছে 6%, আর একটা যেটা আছে সেটা হচ্ছে 5%। এই যে 4টে অপশন আছে, আমরা পরীক্ষায় 4টে অপশনকে টেস্ট করবো না, আমরা কিভাবে করবো দেখো, সবার বড় যেটা রয়েছে 10% আমরা এটাকে নেবো না, আর সবার ছোট যেটা 5% আমরা এটাকে নেবো না। দুটো অপশন কিন্তু এলিমিনেট আমি ফার্স্টে করতে পারলাম। তাহলে আমার কাছে হয় উত্তর হবে 8%, আইদার উত্তর হবে 6%। তো আমি যে কোনো একটাকে নিয়ে ক্যালকুলেশন করে দেখি যে কোনটা আমার এক্সাম, মানে কোনটা আমার উত্তরটা হতে পারে। তো অবসর গ্রহণের পর একজন শিক্ষক একটা ব্যাংকে 20,000 টাকা রেখেছেন, তাহলে এখানে দুটো জায়গায় টাকা রেখেছেন, একটা তিনি রেখেছেন ব্যাংকে, একটা তিনি রেখেছেন সমবায় সংস্থায়, রাইট? তো ব্যাংকে উনি কত টাকা রেখেছেন, ব্যাংকে রেখেছেন 20,000 টাকা, আর সমবায় সংস্থায় কত টাকা রেখেছেন 16,000 টাকা। বলেছেন ব্যাংকে উনি যত পার্সেন্টেজে রাখবেন সমবায় সংস্থায় তার থেকে নাকি 2% অধিক সুদে রাখবেন, বুঝতে পারলে? তাহলে ব্যাংকে উনি, আমি ধরে নিলাম যে জানতে চেয়েছিল ব্যাংকে সুদের হার কত, আমি ধরলাম যে ব্যাংকে সুদের হারটা ধরে নাও 8%। তাহলে সমবায় সংস্থায় কত রেট অফ পার্সেন্টেজে রাখতে পারে, বলবে ব্যাংকে যদি 8% হয় তাহলে সমবায় সংস্থায় 2% বেশি বলেছে, তাহলে ডেফিনেটলি এটা 10% হবে, বলা হয়। কিন্তু এখানে টার্মটা দিয়েছে 3 বছরের, কারণ 3 বছর পর তিনি মোট সুদ পেয়েছেন 9,600 টাকা, তাহলে এটাও 3 বছরের আর এটাও 3 বছরের।
রাইট? তো আমরা যদি দেখি যে 1 বছরে 8%, কারণ রেট অফ পার্সেন্টেজ মানে কি প্রত্যেক বছরে, তাহলে 1 বছরে 8% হলে 3 বছরে কত হবে? 3 8 24%, অর্থাৎ 20,000-এর 24% কত? এটাই তোমার ইন্টারেস্টে পাবে। পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটো, কারণ সেই তো নিচে 100ই যাবে। তাহলে 2 24 48-এর পর দুটো শূন্য, অর্থাৎ 4,800 টাকা। এটা তিনি এই যে ব্যাংকে দেখলাম এখান থেকে সুদ পেয়েছেন, সিম্পল ইন্টারেস্ট। ব্যাংকে যত পার্সেন্টে রেখেছেন তার থেকে 2% অধিক কিন্তু সমবায় সংস্থায় ইন্টারেস্টে রেখেছেন। তাহলে এখানে 8 হয়েছে বলে এখানে 10 করেছি, কন্ডিশন তো 3 বছরে। তাহলে এখানে 3 10-এ 30%, তাহলে এই টাকাটা 30% কত হতো? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যেত। তাহলে 16 3 48-এর পর দুটো শূন্য, তাহলে এখান থেকে তিনি কত পেতেন? 4800 পেতেন ইন্টারেস্ট। বলেছিল এই দুটো ইন্টারেস্ট মিলিত হয় নাকি 9,600 হবে। দেখো তো প্রুভ হয়ে গেছে। 48 দুগুণে 96, বলবে হ্যাঁ প্রুভ হয়ে গেছে। তাহলে জানতে চেয়েছিল ব্যাংকের সুদের হার কত? কত? 8%। এই যে কোশ্চেনটা দেখছো, তো কোশ্চেনে নেক্সট কোশ্চেনটা দেখো। এই যে একটা সিরিজ দেওয়া হয়েছে, এই সিরিজটাতে তোমাকে বলতে হবে যে এখানের মধ্যে কোনটা সব থেকে বৃহত্তম। তো আমরা এটাকে এক্সামে কিভাবে অ্যাপ্রোচ দিতে পারি? ফার্স্ট অফ অল দেখো, এই যে রুটটা রয়েছে, এই রুটটার জন্য কি হয়? 1/2 হয়, তাই না? তাহলে এটা 9 হোল 1/3 হতো, কারণ এটা জাস্ট রিভার্স হতো। এটা কত হতো? 3 হোল 1/2। এটা কত হতো? 16 1/4 হতো। আর এটা 80 1/6 হতো, রাইট? আমরা এইটাকে জাস্ট ক্যালকুলেশন করে এই ফরম্যাটে নিয়ে এলাম, বুঝতে পারলে? এই যে নিচে যে নাম্বারগুলো দেখছো 3 2 4 8 6, আমরা এদের একটা এলসিএম নিয়ে নেবো। কেন? কারণ তাহলে নাম্বারটা আমাদের আরো ইজি হয়ে আসবে। তো 3 2 4 6 এর এলসিএম, অর্থাৎ এমন একটা নাম্বার যে নাম্বারটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, এই 3 2 4 6 দ্বারা ডিভিজিবল, বলবে সেটা হয় 12। প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ লাগাও, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ লাগাও এই যে পাওয়ারগুলোকে। তাহলে কীরকম হতো? এই যে ফ্র্যাকশনাল ভ্যালু থেকে সেটা ডাইরেক্ট একটা পূর্ণ নাম্বারে তুমি পেতে। এটা 3 4 12, তাহলে 9 টু দি পাওয়ার এটা হতো 4। এটা 2 6 12 হতো, তাহলে এটা 3 টু দি পাওয়ার কত হতো? 6 হতো। এটা 4 3 12, তাহলে 16 টু দি পাওয়ার 3 হতো, বা 16-এর কিউব হতো। আর এটা 6 2 12, তাহলে 80 স্কোয়ার হতো। এটা এই যে চারটে নাম্বার আমরা এখন পেলাম, এখানের মধ্যে কোনটা সব থেকে বৃহত্তম তোমাকে জানতে চেয়েছি। তুমি বলো 3 টু দি পাওয়ার 6 করলে কত হয়? খুব বেশি হবে? হবে না, কারণ আমরা জানি যে 3-এর কিউব হচ্ছে 27, 3 কিউব করলে হয় 27। তাহলে 4 করলে কত হবে? নিশ্চয়ই স্কোয়ার ইন্টু স্কোয়ার, তাহলে 9 গুণ 9 81 হবে। তাহলে 5 করলে কত হবে? 243। তার সাথে আরেকটা 3 গুণ করলে কত হবে? খুব বেশি কিন্তু হবে না। 16 স্কোয়ারই হচ্ছে 256, তার সাথে 16 যোগ করলে নিশ্চয়ই 32-এর একটা কাছাকাছি থাকবে। 80 স্কোয়ার করলে কত হবে? 8 স্কোয়ার জানি 64, তাহলে 80 স্কোয়ার করলে ডেফিনেটলি 6400 হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই নাম্বারটা আর এই নাম্বারটা, এদের মধ্যে কে লার্জেস্ট সেটা একটু দেখবো। দেখো এটা পেয়ে গেলাম 6400, তাহলে আমি এই নাম্বারটাকে এবার দেখি যে এটা কত হচ্ছে। দেখো 9-এর কিউব কত হয়? 7 2 9, তাই না? এবার এখানে আছে 4, তাহলে 7 2 9-এর সাথে আরেকটা 9 গুণ করলে আমরা 9 টু দি পাওয়ার 4 পাবো, কারণ 4টাকে ব্রেক করলাম। বা তুমি 81 গুণ 81 করতে পারতে, তাহলেও বুঝতে পারতে যে 80-র থেকে বেশি, কারণ 9 টু দি পাওয়ার 4 মানে কি? 9 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার, তাই না? তাহলে 81 গুণ 81, ডেফিনেটলি এর থেকে বেশি আনসার হবে। বা তুমি এই অ্যাপ্রোচটাও দিতে পারো যে 9-এর কিউব হচ্ছে 729, তার সাথে একটা 9 গুণ, 9 7 63, আরও 20 আছে, মানে বেড়ে যাবে। তাহলে 6400 থেকে এটা বেশি হবে, তাহলে আনসার হবে এইটা। দ্যাট মিনস কোনটা? 9 টু দি পাওয়ার 4 মানে কোনটা? এইটা। এটা হচ্ছে তোমার উত্তর, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে 1800 টাকা পুরস্কার মূল্যটা ভাগ করা হচ্ছে 3 জন ছাত্র এ বি আর সি এর মধ্যে। এর অংশের 4 গুণ সমান বলছে বি এর অংশের 6 গুণের, আবার সি এর অংশের 3 গুণের সমান। তাহলে এর পুরস্কার মূল্যটা কত টাকা পেয়েছিল? আমরা এখানে 3 জনকে দেখতে পেলাম। কে কে? একজন রয়েছে এ, একজন রয়েছে বি, আর একজন রয়েছে সি।
কোশ্চেনে এক্সামিনার আমাদেরকে দিয়েছে যে 1800 টাকা পুরস্কারটা ভাগ করা হচ্ছে এই তিনজনের মধ্যে, এ, বি আর সি এর মধ্যে। কিন্তু সেটা কি হবে? বলেছে এর অংশের 4 গুণ অর্থাৎ 4A, এটা নাকি বলেছে বি এর আবার 6 গুণের মানে 6B, এটাই নাকি আবার 3 গুণের নাকি সি এর সমান অর্থাৎ 3C। আমরা কোনো কে ধরবো না, ওকে, আমরা কোনো কে ধরবো না, কারণ কম্পারেটিভ এক্সামের প্রিপারেশন করছো, তোমাকে এই সিস্টেমগুলো জানতে হবে। তাহলে 4A সমান 6B সমান 3C। এখান থেকে আমি যদি বলতাম যে A ইজ টু বি ইজ টু সি, এই ভ্যালুটা কত হবে? অর্থাৎ A রেশিও B রেশিও C, এই যে ভ্যালুটা এটা কত হবে? দেখো এখানে A এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হতো? A/4, B/6, আর এটা হতো কত হতো? C/3। তো আলটিমেট আমরা এই 4, 6 আর 3 এদের তো একটা এলসিএমই করতে হতো, মানে নিচে কীরকম হতো? এখানে 1/4 হতো, এটা হতো 1/6 আর এটা হতো 1/3। তো আমরা কি করব? এদের এলসিএম নেব, এদের এলসিএম নিলে কত হয়? 4, 6, 3, ন্যূনতম একটা মানে সব থেকে কম যে নাম্বারটা যেটা দিয়ে তিনটেই ডিভিজেবল সেটা হচ্ছে 12। এই 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে কত হতো? 4, 3 12 হতো, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 3। 6 দুগুণে 12, এখানে হতো 2, আর এটা হতো 3, 4 12, তাহলে এটা হতো 4। তো এটা এবার থেকে ওরেলি আনার চেষ্টা করবে যে 4, 6, 3 আছে মানে 12 দিয়ে কাট, এখানেই তুমি ভাগ করতে শুরু করে দেবে যে 4, 6, 3 এর এলসিএম হচ্ছে 12, তাহলে এটা হতো 4, 3 12, এর ভ্যালুটা হয়ে গেল 3, 6 দুগুণে 12, বি এর ভ্যালুটা হয়ে গেল 2, আর 3, 4 12, সি এর ভ্যালুটা হয়ে গেল 4। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনে এক্সামিনার বলেছিল যে টোটাল নাকি 1800 টাকা পুরস্কার দেওয়া হচ্ছে এ, বি আর সি এর মধ্যে। তাহলে আমি এ, বি আর সি কে যদি যোগ করি টোটাল রেশিওতে কত হচ্ছে দেখি। বলবে 4 আর 3 7 আর 2 9। আমি দেখছি যে 9 ইউনিট পাচ্ছি, এক্সামিনার এটাকেই বলেছে নাকি না 1800 টাকা। তাহলে আমার যেটা রেশিওতে 9 আর এক্সামিনারের দেওয়া প্রশ্নে যেটা 1800, বোথ আর ইকুয়াল, ওটাই করলাম। তাহলে 9 ইউনিট ইকুয়াল টু যদি 1800 হয়, 1 ইউনিট কত? জাস্ট ভাগ করবো, 9 2 18, তারপর দুটো শূন্য বসিয়ে দাও। ক্লিয়ার? তো 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে এর পুরস্কার মূল্য কত টাকা পেয়েছিল। দেখো এ হচ্ছে এখানে রেশিওতে এ কত? 3। 1 যদি 200 হয় 3 কত হবে? 1 কে 3 বানাবে 3 দিয়ে গুণ করে, তাহলে 200 কেও 3 দিয়ে গুণ করে বলবে 3 দুগুণে 600 টাকা। এটা হচ্ছে তোমার আনসার। বুঝতে পারলে? নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে যে একটা বর্গক্ষেত্র নাকি 8 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের মধ্যে রয়েছে, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? দেখো বর্গক্ষেত্রটা 8 সেমি ব্যাসার্ধ বলেছে, তাহলে এটা যদি 8 হয়, ব্যাসার্ধ মানে এটা যদি 8 হয়, তাহলে কর্ণটা টোটাল অ্যাড হলে সেটা কি হবে? ব্যাস পাবো, যেটা হচ্ছে কর্ণটা পাবো। এটাও তাহলে 8 হতো, বা এটা যদি 8 হতো তাহলে এটাও কত হতো? 8 হতো। তাহলে টোটাল আমাদের কর্ণটা কত হচ্ছে? বলবে 16। কর্ণটা কত হচ্ছে? যেটা হচ্ছে 16, রাইট? কর্ণটা হচ্ছে আমাদের 16 সেমি। তাহলে বর্গক্ষেত্রের এরিয়া জানতে চেয়েছে, কি করব? এরিয়াটা হাফ ইন্টু এই যে কর্ণ তার স্কোয়ার, তাহলে জাস্ট ক্যালকুলেশন করো, হাফ ইন্টু কর্ণটা করো, এটা যদি 8 হয় এটাও 8, তাহলে পুরোটা মিলে কত হবে? 8 + 8, এটা অ্যাড করে দাও 16। তাহলে হাফ ইন্টু 16 স্কোয়ার মানে 256, বা আমি এইভাবে লিখলাম 16 ইন্টু 16, 2 8 16। তাহলে 16 ইন্টু 8 করলে কত হয়? 16 ইন্টু 8 করলে কত হয়? দেখো এটাকে বলতে পারো 8 গুণ 2, তাই না? তাহলে 8 8 64 ইন্টু 2, তাহলে 2 4 8 আর 2 6 12, 128 বর্গ সেমি। এটা হবে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটা দেখো, রুট আন্ডার 1 + 27/169 ইকুয়াল টু 1 + x/13, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে x এর মানটা কত? তো আমরা এটাকে এক্সাম অ্যাপ্রোচ কিভাবে দিতে পারি? দেখো এটা আমরা কি করব, 169 ইন্টু 1 মানে 169 প্লাস 27 মানে কত? 196। তাহলে লেখো 196 ডিভাইড বাই নিচে কত আছে? 169, এটাকে লিখে দাও 169। এটা তো রুটের মধ্যে ছিল, রুট দিয়ে দাও, ইকুয়াল টু এটা কত হতো? 1 + x/13, জাস্ট এটাই হতো। এবার তুমি বলো 196 এটা কার রুট? বলবে 14 স্কোয়ার, তাহলে রুট থেকে বেরোলে এটা কত হতো? 14। আর এটা কত? 13 স্কোয়ার 169, তাহলে এখানে হতো 13, ইকুয়াল টু 1 + x/13। তো এটা কত হতো? এটা হচ্ছে 14 স্কোয়ার, তাহলে এখানে লেখো 14, আর এটা হতো 13 স্কোয়ার, এটা হতো 13, তাহলে 14/13 ইকুয়াল টু 1 + x/13।
এছাড়া এটাকে যদি আমি লেফট রাইটে কনভার্ট করতাম কীরকম হতো বলবে 1+x/13 ইকুয়াল টু 14/13, এই জিনিসটা আসতো, রাইট? তাহলে x/13টাকে আমি যদি এবার বাঁ দিকে রেখে দিই তাহলে কীরকম হতো বলবে 14/13, এই একটা ওইদিকে গেলে কী হতো -1, অর্থাৎ 13 14 - 13 মানে 1/13। তাহলে x/13 সমান কত 1/13, 13 বোথ সাইডে কেটে যেত, তাহলে x এর ভ্যালুটা কত আসতো 1। দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, একটা সিম্পলিফিকেশনের ম্যাথ দেওয়া হয়েছে যে 2 - 1/3 × 2 - 3/5 × 2 - 5/7 ডট 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 এইভাবে 2 - 997/999 এইভাবে একটা তোমাকে সিকোয়েন্স দেওয়া হয়েছে। তো এটার আনসার কত আসবে? তো আমরা এটা এক্সাম অ্যাপ্রোচ কি দিতে পারি, দেখো এই যে 4টে অপশন রয়েছে। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করতাম ফার্স্টেরটা কি আসতো বলবে স্যার 3 × 2 = 6 - 1 কত হয় 5/3 আসতো, লিখলাম। এটা তো ইন্টু, তাহলে ইন্টু লাগাও। এটা কত হতো 5 × 2 = 10 - 3 কত হয় 7/5, আচ্ছা লিখলাম। ইন্টু 7 × 2 = 14, 14 থেকে 5 বিয়োগ কত 9/7, রাইট? এইভাবে ডট ডট করে আমরা এটাকেও ক্যালকুলেশন করে এই জায়গাটা লিখতাম। আমি জানি না এখানটা কত হবে, কিন্তু আমি এখানে একটা কিছু আসতো। তুমি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে আসতো যার এটা লব আর এটা হর, রাইট? ভালো করে বলো তো, এই 5 আর এই 5 কেটে যেত, তাহলে আমি বলছি এইভাবে কেটে যেত। এখানে 7 আর এখানে 7 কেটে যেত, তাহলে কি বুঝলে যে এই সিকোয়েন্সে কাটতে কাটতে যাচ্ছে। তাহলে এইভাবে কাটতে কাটতে একটা টাইম এইভাবে কেটে যেত, এইভাবে সিকোয়েন্সটা কাটতে কাটতে একটা টাইম কি হতো বলবে একটা টাইম এই ওপরের ভ্যালুটা কেটে যেত এইভাবে, কারণ সিকোয়েন্সটা দেখো এইভাবে কাটছে এইভাবে কাটছে এইভাবে কাটছে, দেন এইভাবে ওপরের ভ্যালুগুলো কেটে যাচ্ছে, রাইট? তাহলে নিচে কত থাকতো নিচে 3, আর ওপরের এই যে ভ্যালুগুলো এইভাবে কেটে 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 যাচ্ছে, এখানে একটা কিছু থাকতো, আর এখানে নিচে 3 এটা তো থাকতো, বলবে হ্যাঁ। তো একমাত্র নিচে 3 কোন অপশনটা নিচে রয়েছে? দেখো এখানে রয়েছে 999, এটা উত্তর হতো, বলবে না। এটা আছে নিচে 5, উত্তর হতো, বলবে না। এটা নিচে 3 আছে, উত্তর হতে পারতো। এটা 999, উত্তর হবে না। দেখো এখানে 1001/3 একটাই অপশন। তাহলে আমি পরীক্ষার হলে ডাইরেক্ট এই অ্যাপ্রোচে অঙ্কগুলোকে সলভ করব। যে আমি এত বড় ক্যালকুলেশনটা থেকে বাঁচলাম কিভাবে? আমি দেখলাম যে কণাকণি এই অ্যাঙ্গেলে কাটছে, তো যেভাবে কাটতে কাটতে যাচ্ছে একটা সময় কি হবে এইভাবে কাটতে কাটতে যেতে যেতে ওপরের ভ্যালুগুলো এইভাবে কেটে যেত, বুঝতে পারলে? তো কাটাকাটি হওয়ার পর নেট রেজাল্ট 1001/3, এটা কনফার্ম যে এটাই উত্তর হবে, বুঝতে পারলে? অঙ্ক আজকের সেটের একদম শেষ প্রশ্ন দেখো কি রয়েছে। এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 233 টাকায় বিক্রি করলে সেই দ্রব্যটি সম পরিমাণ নাকি ক্ষতি হয়। অর্থাৎ 317 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ করছে 233 টাকায় যদি বিক্রি করে সম পরিমাণই ক্ষতি হচ্ছে। দ্রব্যটা যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? যখন তুমি দেখবে কোশ্চেনে যে এত টাকায় বিক্রি করে এত টাকা লাভ, আবার এত টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতির পরিমাণটা সমান, এই রকম যখন ডাটাটা পাবে তখন কস্ট প্রাইসটা বের করাটা হচ্ছে খুব ইজি। কস্ট প্রাইস মানে কি? যেটা হচ্ছে ক্রয় মূল্য। কি করবে? দুটো ডাটাকে অ্যাড করে দাও, দ্যাট মিনস 317 প্লাস 233 ডিভাইড বাই 2। তাহলে যখন বলবে এত টাকায় বিক্রি করে যত লাভ হচ্ছে এত টাকায় বিক্রি করে সমপরিমাণই ক্ষতি হচ্ছে, সেখান থেকে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইসটা বের করার সময় কি ফরম্যাট? দুটো ডাটাকে অ্যাড করে 2 দিয়ে ভাগ। তাহলে 317 আর 233-এ অ্যাড করলে কত হয়? দেখো 300 আর 200-তে হয় 500, আর 33 আর 17-এ হয় 50, মানে 550/2। এবার বলো তো 550/2 এটাকে কাটাকাটি করলে কত হতো? বলবে 500-র হাফ হচ্ছে 250 আর 50-এর হাফ হচ্ছে 25, তাহলে 250 আর 25 মানে কত? 275। এটা কি বেরোলো? এটা হচ্ছে কেনা দাম, অর্থাৎ কস্ট প্রাইসটা পেয়ে গেলে। অ্যাজ পার কোশ্চেন বলেছে দ্রব্যটা 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো। আমি অলরেডি কিন্তু এটার আনসার পেয়ে গেছি, তুমি হয়তো পাওনি, তুমি ক্যালকুলেশন করছো, কিন্তু আমি এটার আনসার অলরেডি পেয়ে গেছি, বুঝতে পারলে? তো দেখো আগে পুরো অঙ্কটা করি, দেন বলবো যে এর আনসারটা এখানের পর আর কি করা উচিত ছিল। তাহলে 275 টাকাটা হচ্ছে কস্ট প্রাইস, বলেছে 20% ক্ষতি। দেখো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু মানে কত গো? 20/100 মানে 1/5। এটা মানে কি? সিপিটা যদি তোমার হয় 5 টাকা,
তোমার এসপিটা 1 টাকা লস, 20% ক্ষতি, মানে কত? 4 টাকা। কারণ 100 ওরিয়েন্টেডে 20 কমলে মানে 80, কাটাকাটি করলে কত আসবে? 20, 5 থেকে 4। সেইটাই আমি ডাইরেক্ট করছি ফ্র্যাকশন ভ্যালুতে 5:4। কিন্তু আমি দেখলাম যে আমার তো সিপি হচ্ছে 275 টাকা, তাহলে রেশিওটা যেটা 5 সেটাকেই বলা হচ্ছে 275। তাহলে 4-এর ভ্যালুটা কত? এটাই হচ্ছে তোমার আনসার। বুঝতে পারলে? দেখো 5কে 275 কি করে বানানো যায়? বলবে 55 দিয়ে গুণ করে, বা উল্টো দিক থেকে দেখতে গেলে 275কেই 5 দিয়ে ভাগ লাগাও। দেখো 5 5 25, 2 5, 5 5 25। তাহলে দেখতে গেলে এর 55 গুণ, বা একে যদি রিভার্স করে দাও তাহলে দেখো এটা 55 দিয়ে ভাগ করলেই পাচ্ছ। এই যে 5 দিয়ে 275কে ভাগ লাগাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 4 গুণ 55 করলে কত হবে? 4 গুণ 50 করলে কত? 200। আর একটা 5 গুণ করলে কত? 20। তাহলে 220। দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে বিক্রয় মূল্য। বুঝতে পারলে? তাহলে অঙ্কটা কিভাবে করলাম? আমি প্রথমে দেখলাম যে ক্রয় মূল্যটা কত ছিল। বলবে ক্রয় মূল্য ছিল 300, যেটা দুটো ডাটাকে অ্যাড করে 2 দিয়ে ভাগ, যেটা হচ্ছে 275। বলেছে 20% লসে বিক্রি করো। তো এখান থেকে অনেকে ইন্টু 80/100 করতে পারো, বাট এগুলো এক্সামে অনেক হেল্প করবে। সিপি আর এসপিটাকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করে নিলাম, যেটা হচ্ছে 1/5, মানে 5:4 হলো। 5 ইউনিট ইকুয়ালিটি হচ্ছে আমার 275, কারণ এটা সিপি আর রেশিওটা হচ্ছে এটা সিপি। তাহলে বোথ আর ইকুয়াল। 1-এর ভ্যালুটা কত বেরোলো? 55। 4-এর ভ্যালুটা কত হবে? 55 × 4, 220। এবার আমি বলেছিলাম মাঝখানে যে অলরেডি এখানে যখন পৌঁছে গেছি আমি কিন্তু আনসারটাও পেয়ে গেছি। কেন? দেখো আমি 4টে অপশন কী কী রয়েছে একবার বলি। একটা অপশন ছিল 290, এটা ধরো অপশন এ। অপশন বিতে যেটা ছিল সেটা ছিল 275। অপশন সিতে একটা দিয়েছিল যে 240, আর অপশন ডিতে একটা দিয়েছিল 220। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে আপনি কি করে বললেন যে এখান থেকে এসে আমার উত্তর হয়ে গেছে? দেখো 275 নাম্বারটাকে ভালো করে বলো তো বুঝতে পারছো যে 275 নাম্বারটা কার গুণিতক? দেখো 2 আর 5 যোগ করে হচ্ছে কত? বলবে 5 আর 2 যোগ করে 7, মাঝখানে কত হচ্ছে 7। এটা কার মাল্টিপল? বলবে 11-এর মাল্টিপল। তাহলে এটা দেখলাম কার গুণিতক? 11-এর একটা গুণিতক, রাইট? তাহলে অ্যাজ বার অপশন যেটা আমার বিক্রয় মূল্যটা বেরোবে সেটা তো একটা 11-এর মাল্টিপলই উত্তর হবে। বুঝতে পারলে? এগুলো তোমাকে এক্সামে বুঝতে হবে। তাহলে 290 উত্তর হতো? বলবে না, এটা তো 11-এর মাল্টিপলই না। 2 আর 5 যোগ করে 7, আমার তো এটা ক্রয় মূল্য গো, আমার তো সেলিং প্রাইসটা তো 20% লস হবে, তাহলে এর থেকে তো কম হবে। এটা উত্তর হবে না। 240 উত্তর হবে না। দেখো 220 একটাই অপশন ছিল যেটা কিন্তু 11 গুণিতক। তাহলে তুমি যখনই এই জায়গাটায় পৌঁছে গেছো যে 550/2, আমি হলে এই জায়গাটাই উত্তর করতাম যে 550 মানে হচ্ছে কত? 275। তাহলে এটা তো উত্তর হবে না, এটা তো ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এর থেকে কম, একটাই অপশন 220, 11 গুণিতক। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করো, আর ভিডিওটা হেল্পফুল মনে হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজে পৌঁছাতে পারে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সমস্ত কিছু আপডেট সেখানে পাবে। যে ব্যাচটা খুব শীঘ্রই আনতে চলেছি, ম্যাথের অ্যারিথমেটিকের ব্যাচ, খুব শীঘ্রই তোমরা সেটা পারচেস করতে পারবে। সমস্ত কিছু ক্লাসে রেকর্ডেড এবং পিডিএফ সেইগুলোতে প্রোভাইড করা হবে। তো তোমরা সমস্ত কিছু আপডেট জানতে পারবে টেলিগ্রামে, তার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।